বাংলাদেশের দ্বিতীয় বায়ুবিদ্যুৎ কেন্দ্র, যা স্থাপন করার পর থেকেই বন্ধ। কুতুবদিয়ায় আছে বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত, যা কিনা 16 কিলোমিটারের চেয়েও বেশি দীর্ঘ। বাংলাদেশে প্রথম লাইট হাউস তৈরি করা হয় এই কুতুবদিয়ায়। প্রাকৃতিক পদ্ধতিতে লবণ সংরক্ষণ করা হয়েছে। এ হলো মালেক শাহর মাজার, যার কাছে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও এরশাদ সহ আরও অনেক রাজনীতিবিদ এসেছেন। উইকলি ট্রাভেলে স্বাগতম। আমরা এখন আছি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ঘাটে। কুতুবদিয়া যেতে হলে এই মগনামা ঘাট থেকেই যেতে হবে। কিভাবে আসবেন এই মগনামা ঘাট? চট্টগ্রাম বদ্দার হাট থেকে বাসে 200 টাকায় সরাসরি মগনামা ঘাট আসতে পারবেন। এছাড়া কক্সবাজার বাসস্ট্যান্ড থেকে 150 টাকায় বাস সরাসরি এখানে আসে। যেহেতু গতকাল আমরা সোনাদিয়ায় ছিলাম, আমরা এসেছি মহেশখালী থেকে। মহেশখালী থেকে সরাসরি কোনো গাড়ি নেই, আপনাকে মহেশখালী থেকে অটোতে 10 টাকা দিয়ে নতুন বাজার আসতে হবে। মহেশখালীর নতুন বাজার থেকে বদরখালীর সিএনজি পাবেন, জনপ্রতি 100 টাকা। বদরখালী থেকে অন্য সিএনজিতে আসতে হবে পেকুয়া। সিএনজি পেকুয়া ওয়ালটন মোড় থামবে, সেখান থেকে অন্য একটি অটোতে জনপ্রতি 20 টাকা দিয়ে আসতে পারবেন মগনামা ঘাট। মগনামা ঘাট থেকে উত্তর দক্ষিণে বিস্তৃত কুতুবদিয়া দ্বীপের 2 জায়গায় বোট চলাচল করে। উত্তর দিকে দরবারঘাট জেটি আর দক্ষিণ দিকে বড়ঘোপ ঘাট। মগনামা ঘাটের ডান পাশ দিয়ে যায় কুতুবদিয়ার দরবার ঘাট, আর বাম পাশের বোট যায় বড়ঘোপ ঘাট। আমরা প্ল্যান করেছি দক্ষিণ ঘাট মানে বড়ঘোপ ঘাটে আগে যাব, আর উত্তর ঘাট মানে দরবার ঘাট দিয়ে ব্যাক করব। আপনি ঠিক উল্টোটাও করতে পারেন। যাই হোক, মগনামা ঘাট থেকে 2 ধরনের বোট আসা যাওয়া করে কুতুবদিয়া। একটা হলো স্পিড বোট, অন্যটি হলো বড় আকৃতির ট্রলার, যা নিচে দেখতে পাচ্ছেন। স্থানীয়রা একে ড্যানিশ বলে। ড্যানিশের ভাড়া 30 টাকা, কিন্তু লোডিংয়ে টাইম বেশি নেবে। অন্যটি হলো স্পিড বোট, ভাড়া 80 টাকা, তাড়াতাড়ি যাবে। কুতুবদিয়া বোট সোনাদিয়া দ্বীপের মতো দিনে একবার নয়, বরং প্রতি ঘন্টায় পাবেন, সো নো টেনশন। আমরা চলে এসেছি বড়ঘোপ ঘাট। এখান থেকে কিছু দূর হেঁটে যেয়ে অটো নিতে হবে। আপনারা যদি কুতুবদিয়া রাতে থাকেন, তাহলে এখান থেকে সোজা পশ্চিমে 2.5 কিলোমিটার দূরে অটো নিয়ে চলে যান স্বপ্নবিলাস হোটেল। আর যদি ডে ট্যুর হয়, তাহলে চলে যান দক্ষিণে কুতুবদিয়া উইন্ড টারবাইন দেখতে। উইন্ড টারবাইন ঘাট থেকে প্রায় 6 কিলোমিটার দক্ষিণে। অটো ড্রাইভারকে বলবেন কবি জসিমউদ্দিন হাই স্কুলের সামনে যেতে। আমরা চলে এসেছি ডানে কবি জসিমউদ্দিন হাই স্কুল এবং বামে আলী আকবর ডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা এই চিকন গলি দিয়ে যাব কাছে থেকে উইন্ড টারবাইন দেখতে। উইন্ড টারবাইন, যা কিনা বাতাস থেকে বিদ্যুৎ তৈরি করে। বিজ্ঞানীদের মতে একদিনে বাতাস যে পরিমাণ শক্তি তৈরি করে, তা যদি ইলেকট্রিসিটিতে রূপান্তর করা হয়, তাহলে সারা পৃথিবীতে মানুষ যত কারেন্ট ইউজ করে তার 30 গুণ বিদ্যুৎ উৎপন্ন করা যাবে। বায়ু থেকে বিদ্যুৎ তৈরি করতে তেল বা গ্যাস লাগে না, তাই ওয়ান টাইম ইনভেস্টমেন্টে কম খরচে বিদ্যুৎ তৈরি করা যায়। আর এই প্রজেক্টে কোনো বায়ু দূষণ নেই বলে এটি হলো গ্রিন এনার্জি এবং ক্লিন এনার্জি। সো আপনি নিশ্চয়ই আমার মতো বলছেন, তাহলে কেন বেশি বেশি এই উইন্ড টারবাইন সেট আপ করা হয় না? আসলে এটা তৈরি করতে অনেক জায়গার প্রয়োজন, শুধু জায়গা থাকলেই হবে না। ছোট উইন্ড টারবাইনগুলো ঘুরতে জায়গাটি এমন হতে হবে যে সেখানে সবসময় বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় 9 মাইল থাকতে হবে, আর বড় টারবাইনগুলির জন্য আরও বেশি। সো আপনি চাইলেই এটা সব জায়গায় সেট আপ করতে পারবেন না। কুতুবদিয়া বায়ুবিদ্যুৎ কেন্দ্র দেশের প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্প নয়,
প্রথম 2005 সালে ফেনীতে মুহুরী নদীর কাছে টোটাল 0.9 মেগাওয়াট অর্থাৎ 900 কিলোওয়াটের 4টি টারবাইন নির্মাণ করে, যার প্রতিটি 225 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন। 3 বছর পর 2008 সালে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেল ইউনিয়নের তবলারচর গ্রামে স্থাপিত হয় 1 মেগাওয়াট একটি বায়ুবিদ্যুৎ কেন্দ্র। মেগাওয়াট সম্পর্কে আপনারা জানেন, 10 লক্ষ ওয়াট মানে 1 মেগাওয়াট। একটা ফ্যান 1 ঘন্টা চলতে লাগে ম্যাক্সিমাম 100 ওয়াট, অর্থাৎ 1 মেগাওয়াট দিয়ে মিনিমাম 10,000 ফ্যান 1 ঘন্টা চালানো যায়। বাতাস থেকে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় তা ডে 2 এপিসোড 3-তে বিস্তারিত দেখিয়েছি। কুতুবদিয়া বায়ুবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট 900 কিলোওয়াট 2008 সালের মার্চ মাসে 50টি টারবাইন বাণিজ্যিকভাবে চালু হয় এবং দ্বিতীয় ইউনিট 1 মেগাওয়াট 2017 সালের ফেব্রুয়ারিতে চালু হয়। সময়সূচি অনুসারে ইউনিটগুলি যথাক্রমে 2033 সালের মার্চ এবং 2042 সালের ফেব্রুয়ারিতে অবসর গ্রহণ করবে বা মেয়াদোত্তীর্ণ হবে। বায়ু প্রকল্পটি দ্বীপের প্রায় 12,000 বাসিন্দাকে বিদ্যুৎ সরবরাহের জন্য ডিজাইন করা হয়েছিল, কিন্তু প্রকল্পটি আলো দেখার আগেই 2010 সালে ঘূর্ণিঝড় আইলার কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। 2017 সালের ফেব্রুয়ারিতে 20টি টারবাইন সহ একটি পুনর্নির্মিত বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছিল। প্রতিটির উৎপাদন ক্ষমতা 50 কিলোওয়াট, কিন্তু কিছুদিন পর দুটি প্ল্যান্টই কার্যত বন্ধ হয়ে যায়। অটো নিয়ে প্রায় 3.5 কিলোমিটার উত্তরে চলে আসলাম সমুদ্র বিলাস হোটেলের সামনে। কুতুবদিয়া থাকার ভালো মানের একটা হোটেল। এদের খাবার ব্যবস্থাও দেখতে পাচ্ছেন ভালো। এখানে 1000 টাকা থেকে 5000 টাকার রুম আছে। হোটেলের নিচে অনেক দোকান রয়েছে, অর্থাৎ এখানে থাকলে রাতে ইনসিকিউর ফিল করবেন না। এখানে অটো দাঁড়ানো থাকে, যেখানে খুশি যেতে সহজ হবে। আরেকটি মজার ব্যাপার হলো এর সামনেই বসার সুন্দর একটা জায়গা। রাত পর্যন্ত এখানে আড্ডা দিতে পারবেন। আরেকটি ব্যাপার হলো এই সোজা গেলেই বিচ। চলুন কুতুবদিয়া বিচ ঘুরে আসি। ষোলো কিলোমিটারের বেশি দীর্ঘ এই কুতুবদিয়া বিচ
বীচ ধরে উত্তরে প্রায় 5.5 কিলোমিটার হাঁটলেই চলে যেতে পারবেন কুতুবদিয়া লাইট হাউস। কিন্তু আমরা অটো করে এখন যাব লাইট হাউস দেখতে। লাইট হাউস এখান থেকে রোড দিয়ে গেলে প্রায় 8 কিলোমিটার উত্তরে। অন দ্য ওয়ে পড়বে কিলোমিটার ত্রিমোহনী, সেখান থেকে ডান দিক দিয়ে যায় কুতুবদিয়া মাজার, সেখানে আমরা পরে যাব। আমরা একটু উত্তরে যেয়ে বামে আকবর শাহ গেট দিয়ে ঢুকে সোজা পশ্চিমে যাব লাইট হাউস। আমরা চলে এসেছি লাইট হাউস। দ্বিতীয় শতাব্দীতে গ্রিকো রোমান মানচিত্রকার ক্লডিয়াস টলেমির আঁকা মানচিত্রে চট্টগ্রাম বন্দরের অবস্থান দেখা যায়। নবম শতাব্দী থেকে আরব ব্যবসায়ীরা চট্টগ্রামে ঘন ঘন যাতায়াত করতেন। চীনা এক্সপ্লোরার জুয়ানজাং এবং মা হুয়ানের ভ্রমণ কাহিনীতে এই বন্দরের উল্লেখ পাওয়া যায়। মরক্কোর এক্সপ্লোরার ইবনে বতুতা এবং ভেনিসীয় পর্যটক নিকালো ডি কন্টি 1400 শতাব্দীতে এই বন্দরটি পরিদর্শন করেছিলেন। ব্রিটিশ শাসনামলে সমুদ্রে অনেক চর বা পলিমাটি জেগে ওঠে, যা বন্দর এলাকায় দেশি বিদেশি জাহাজ চলাচলে সমস্যা তৈরি হয়। এই সময় ব্রিটিশ সরকার কুতুবদিয়ায় বাংলাদেশের প্রথম একটি লাইট হাউস স্থাপনের সিদ্ধান্ত নেয় এবং 1846 সালে বাতিঘরটি স্থাপিত হয়। ঘূর্ণায়মান বাতিটি 1892 সালে স্থাপিত হয়। পরবর্তীতে সেন্ট মার্টিন, কক্সবাজার, নরম্যান্স পয়েন্ট এবং পতেঙ্গায়ও বাতিঘর স্থাপন করা হয়। গভীর সমুদ্র প্রায় 25 থেকে 35 কিলোমিটার দূর থেকে এর আলো দেখা যেত। পাথরের ভিত্তির উপর নির্মিত কুতুবদিয়া বাতিঘরের উচ্চতা ছিল প্রায় 40 মিটার। এর 6টি কক্ষের ডেক এবং সিঁড়ি কাঠে তৈরি। বাতিঘরের সবচেয়ে নিচের কক্ষটি বেসমেন্টের মাটিতে তৈরি করা হয়েছিল এবং এর দেয়ালগুলি ছিল খুব পুরু। উপরের কক্ষে 8টি বাতি দিয়ে একটি বাতি স্থাপন করা হয়েছিল। এটি একটি কাঠের ফ্রেমযুক্ত বাক্সে রাখা হয়েছিল এবং সূর্যাস্তের আগে এর আলো জ্বালানো হতো। এর জ্বালানি হিসেবে নারকেল তেল ব্যবহার করা হতো। প্রতিটি তলার উচ্চতা ছিল প্রায় 5 মিটার। প্রতিটি কক্ষে কাচের জানালা ছিল। 1897 সালে টর্নেডোতে বাতিঘরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কাঠামোটি দুর্বল হয়ে পড়ে। গার্ডের বাসভবনও ক্ষতিগ্রস্ত হয়। 1960 সালে টর্নেডো এবং জোয়ারের সময় সম্পূর্ণরূপে ধসে পড়ার আগ পর্যন্ত কুতুবদিয়া বাতিঘরটি 35 কিলোমিটার দূরত্ব পর্যন্ত আলো দেখিয়ে নাবিকদের সমুদ্রগামী জাহাজ চলাচলে সাহায্য করেছিল। বর্তমান বাতিঘরটি ডান পাশে দেখতে পাচ্ছেন। আগের চেয়ে কিছু দূরে লোহার অ্যাঙ্গেল দিয়ে 1972 সালে নির্মিত হয়েছিল। এটি 120 ফুট উঁচু। বাতিঘরটিতে প্রতি 10 সেকেন্ডে 3টি সাদা আলো জ্বলে। এটি সচল আছে। তারপরও 2022 সালে বড় আকারের আরও একটি লাইট হাউস তৈরি করা হয়, যা বাম পাশে দেখতে পাচ্ছেন, কিন্তু এর কার্যক্রম এখনো শুরু হয়নি। লাইট হাউস দেখার পর আমরা অন দ্য ওয়ে দেখলাম লবণ চাষ। সাধারণত নভেম্বরের শুরুতে লবণের জমি প্রস্তুত করা হয়, যাকে সল্ট বেড বলে। প্রথমে জমিকে একটি নির্দিষ্ট সাইজে রেখে চারপাশে মাটি দিয়ে উঁচু করে দেওয়া হয়, যাকে আইল বলে। সাধারণত একটি আইলের মধ্যে জমির সাইজ লম্বায় 8 হাত হয়ে থাকে। ভেজা জমি সমতল করা হয়। জমি কিছুটা শুকালে রোলার দিয়ে একে আরও সমতল করা হয়, যাতে কোথাও উঁচু নিচু না থাকে। এরপর জমিতে কালো পলিথিন বিছিয়ে এতে সমুদ্রের লবণাক্ত পানি ঢেলে দেওয়া হয়। প্রচণ্ড সূর্যের তাপে 5 থেকে 7 দিনের মধ্যে পানি শুকিয়ে যায় এবং শুধু লবণ থেকে যায় পলিথিনে। প্রায় 30 থেকে 35 লিটার পানি থেকে 7 দিনে প্রায় 1 কেজি লবণ উৎপন্ন করা যায়। এপ্রিলের মাঝামাঝি বৃষ্টির আগ পর্যন্ত এই লবণের চাষ চলে। এই লবণগুলো কেউ বিক্রি করে দেয়, আর কেউ বিক্রি করতে না পারলে জমিয়ে রাখে, তাও প্রাকৃতিক পদ্ধতিতে। মাটির মধ্যে বড় গর্ত করে এই গর্তে চারপাশে কোনো পলিথিন থাকে না, কারণ মাটিতে লবণের প্রবলেম হয় না। প্রয়োজন মতো লবণ এখান থেকে তুলে বিক্রি করা হয়, আর নিচে জমে থাকা পানি তুলে ফেলে দেওয়া হয়। লবণ তোলা শেষ হলে গর্ত আবার ঢেকে রাখে। লবণগুলো পরিষ্কার থাকে না, তাই দেখতে সাদা না হয়ে একটু কালচে হয়। এই লবণগুলো ফ্যাক্টরিতে কিনে নিয়ে যায়, তারপর মেশিনের মাধ্যমে একে ধুয়ে পরিষ্কার করা হয়, যেই সাদা লবণ আমরা দোকান থেকে কিনে থাকি। লবণ চাষ দেখে এখন আমরা যাব আমাদের নেক্সট অ্যান্ড লাস্ট ডেস্টিনেশন, কুতুবদিয়া মাজার।
বলা হয় যে এই দ্বীপ জেগে ওঠে চতুর্দশ শতাব্দীর শেষের দিকে। ধারণা করা হয় পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে এই দ্বীপে মানুষের পদচারণা। বলা হয় যে কুতুবউদ্দিন নামে এক কামেল ব্যক্তি তার কিছু সঙ্গী আলী আকবর, আলী ফকির সহ আরও অনেককে নিয়ে মগ পর্তুগিজ বিতাড়িত করে এবং এই দ্বীপে বাস করতে শুরু করেন। অন্যদিকে আরাকান থেকে পলায়নরত মুসলমানেরা চট্টগ্রামের আশেপাশের অঞ্চল থেকে এই দ্বীপে আসতে থাকে। নির্যাতিত মুসলমানেরা কুতুবউদ্দিনকে শ্রদ্ধা জানিয়ে কুতুবউদ্দিনের নাম অনুসারে এই দ্বীপের নামকরণ করে কুতুবউদ্দিনের দিয়া। দ্বীপকে স্থানীয়ভাবে দিয়া বলা হয়, যা পরবর্তীতে কুতুবদিয়া নামে স্বীকৃতি লাভ করে। কুতুবউদ্দিনের অনেক পরে 1911 সালে এই কুতুবদিয়ায় জন্মগ্রহণ করেন শাহ আব্দুল মালেক আল কুতুবি, যিনি পরবর্তীতে কুতুবদিয়ার মালেক শাহ হুজুর নামে বেশি পরিচিত। তার বাবার নাম হাফেজ শামসুদ্দিন। তিনি প্রথমে কুতুবদিয়ার এক মাদ্রাসায় পড়াশোনা করেন, পরে চট্টগ্রামের দারুল উলুম আলিয়া মাদ্রাসায় পড়াশোনা শেষ করে ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে তফসির, হাদিস এবং ফিকা বিভাগ থেকে উচ্চতর অধ্যয়ন করেন। লেখাপড়া শেষে কর্মজীবনের শুরুতে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। এর পাশাপাশি গ্রামগঞ্জে ইসলামের বাণী প্রচারে নিজেকে নিয়োজিত রাখেন। ছাত্রাবস্থায় বেয়াত গ্রহণ করেন এবং অনেক পীরের সান্নিধ্যে এবং খিদমতে থেকে জাহিরি ও বাতিনি শিক্ষা নিয়ে তরিকতের খিলাফত লাভ করেন। ইলমে বেলায়েতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছার পর শিক্ষকতা ছেড়ে পাহাড় পর্বতে এবং নির্জনে আধ্যাত্মিক সাধনায় মগ্ন হন। বলা হয় যে 1953 সালে শেখ মুজিবুর রহমান তার সাথে দেখা করতে গিয়েছিলেন চট্টগ্রামের মাঝিরঘাটের শফিক আহমদ সওদাগরের বাড়িতে। মালেক শাহ 1960 সালে কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার ধুরং গ্রামে কুতুব শরীফ দরবার প্রতিষ্ঠা করেন। বলা হয় যে 1981 সালে জিয়াউর রহমান এবং 1988 সালে এরশাদ এসেছিলেন তার সাথে দেখা করতে। তিনি প্রায় বলতেন, আমি জাহিরি ও বাতিনিভাবে এমন কিছু বিশেষ কাজ করে যাচ্ছি যা অবস্থা ও সময় সাপেক্ষে দৃশ্যমান হবে। বার্মার আরাকান থেকে আফগান পর্যন্ত ইসলামের বিজয়ের পতাকা উঠবে। কুতুবদিয়া দ্বীপের চতুর্দিকে বড় বড় জাহাজ নোঙর করবে। কুতুবদিয়া দ্বীপের চারদিকে লাল নীল রঙের বাতি জ্বলবে। হেঁটে কুতুবদিয়া চ্যানেল পার হওয়া যাবে। কুতুবদিয়া দ্বীপ গ্যাস, তেল ও স্বর্ণের উপর ভাসছে। সময় মতো তার সন্ধান পাওয়া যাবে। বাংলাদেশ এশিয়া মহাদেশের বাণিজ্যিক প্রাণকেন্দ্র হবে। এশিয়া মহাদেশের অর্থনীতি বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে। বলা হয় যে 1991 সালে প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হয়েছিল। উপকূলীয় অঞ্চল ও দ্বীপগুলো লণ্ডভণ্ড করে দিয়েছিল, কিন্তু কুতুবদিয়ার এই কুতুব শরীফ অক্ষত ছিল। মালেক শাহ 19 ফেব্রুয়ারি 2000 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এই হলো কুতুবউদ্দিন সাহেবের কবর। প্রতি বছর 7ই ফাল্গুন হাজার হাজার ভক্তের সমাগম ঘটে কুতুব আউলিয়ার দরবার শরীফে। এটা হলো কিচেন। মালেক শাহ খুবই স্বল্পাহারী ও অল্প নিদ্রায় অভ্যস্ত ছিলেন। অনেক সময় দিনের পর দিন, মাসের পর মাস না খেয়ে রিয়াজতে মশগুল থাকতেন। তিনি খুব অতিথি আপ্যায়ন করতে পছন্দ করতেন। সকল মেহমানকে সকাল, দুপুর, সন্ধ্যা, রাতে বিনামূল্যে খাবার খাওয়াতেন। ভক্ত যারা দরবারে আসে তাদের এখনও ফ্রি খাবার ব্যবস্থা করা হয়। দরবার ঘাট যেটি এখান থেকে প্রায় 2.7 কিলোমিটার পূর্বে অবস্থিত। আমরা অটো করে চলে এলাম দরবার ঘাট যেটি। আমরা এখান থেকে বোটে করে চলে যাব মগনামা ঘাট। আপনারা চাইলে এই ঘাট থেকে শুরু করতে পারেন এবং শেষে কুতুবদিয়া বিচ দেখে বড় ঘোপ ঘাট দিয়ে ব্যাক করতে পারেন। আজ এই পর্যন্ত। ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। নেক্সট পর্বে আমরা দেখাবো নতুন কোনো জায়গার কমপ্লিট ট্রাভেল গাইড। সে পর্যন্ত ভালো থাকবেন।